রুয়ান্ডা, যার সাথে মিশে আছে এপ্রিল 1994 এবং এক বিভীষিকাময় মর্মান্তিক কালো অধ্যায়। মাত্র 100 দিনে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষের মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে শেষ হয় ইতিহাসের অন্যতম হত্যাযজ্ঞ, যা রুয়ান্ডা গণহত্যা নামে পরিচিত। আজ স্মার্ট জানার গল্প চ্যানেলে রুয়ান্ডা গণহত্যার বিভীষিকাময় দিনগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্মার্ট জানার গল্প চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। প্রায় 26,338 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে স্থলবেষ্টিত পূর্ব মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা, যার রাজধানী কিগালি। দেশটির উত্তরে উগান্ডা, পূর্বে তানজানিয়া, দক্ষিণে বুরুন্ডি এবং পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র অবস্থিত। রুয়ান্ডায় মূলত 3টি জাতিগোষ্ঠী বাস করে: হুতু, টুটসি, তয়া। তার মধ্যে অধিকাংশ জনগোষ্ঠী হুতু সম্প্রদায়ের। কিন্তু ঔপনিবেশিক শাসনামল থেকে প্রথমে জার্মান, পরে বেলজিয়াম টুটসি গোষ্ঠীকে উচ্চ জাতি হিসেবে বিবেচনা করে ও প্রশাসনিক কাজে নিয়োগ দেয়। ফলে হুতুদের মধ্যে চরম ক্ষোভ ও অবিশ্বাসের জন্ম নেয়। 1959 সালে হুতুরা বিদ্রোহ করে উৎখাত হয় টুটসি রাজবংশ, যার ফলে 1962 সালে পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে রুয়ান্ডা। এরপর থেকে হুতু সরকার টুটসিদের উপর নিপীড়ন শুরু করে, ফলে বহু টুটসি প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। 1990 সালে দেশত্যাগী টুটসিদের সংগঠন আরপিএফ রুয়ান্ডায় আক্রমণ করে। শুরু হয় সংঘাত। 1993 সালে সরকার ও বিদ্রোহীদের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে এই চুক্তির মধ্য দিয়ে প্রাথমিকভাবে সংঘাত অবসান হতে চলছে বলে মনে করা হয়। কিন্তু সরকারের মধ্যে অভিজাত ব্যক্তিরা বিদ্রোহীদের সাথে এই চুক্তির বিরুদ্ধে ছিল। 6 এপ্রিল 1994 রুয়ান্ডার প্রেসিডেন্ট জুবিলাল হারিয়ারিমানা, যিনি ছিলেন একজন হুতু সম্প্রদায়ের, তার বহনকারী বিমান রাজধানী কিগালির আকাশে গুলি করে ভূপাতিত করা হয়। প্রেসিডেন্ট সহ বিমানের সকল যাত্রী এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়। তার সাথে সঙ্গী হিসেবে থাকা বুরুন্ডি প্রেসিডেন্টের ভাগ্যেও একই পরিণতি হয়। বিমানে গুলি চালানো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে হুতু চরমপন্থীরা দায়ী বলে মনে করা হয়েছিল। পরবর্তীতে এই ঘটনার সম্পূর্ণ দায়ভার আরপিএফ নেতাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই ঘটনা ছিল গণহত্যার সূচনা। প্রেসিডেন্টের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে চরমপন্থী হুতু মিলিশিয়ারা রাস্তায় নামে। তারা টুটসি নিধন অভিযান শুরু করে। শুরু হয় গৃহযুদ্ধ। টুটসিদের আক্রমণ শিকার হয় মধ্যমপন্থী হুতিরাও। রক্ষা পায়নি তৎকালীন দেশটির প্রধানমন্ত্রী আগাতে উইলিঙ্গিয়ামানা। পরের দিন 7 এপ্রিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী 10 জন বেলজিয়াম সৈন্যসহ মর্মান্তিকভাবে প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে বেলজিয়াম তাদের সকল সৈন্য রুয়ান্ডা থেকে সরিয়ে নেয়, যার ফলে পরিস্থিতির আরও অবনতি হতে থাকে। রাষ্ট্রীয় রেডিও, মিডিয়া ও প্রপাগান্ডা ব্যবহার করে হুতু জনগণকে টুটসিদের বিরুদ্ধে উস্কে দেওয়া হয়। স্কুল, গির্জা, হাসপাতাল, কোনো জায়গা নিরাপদ ছিল না। বহু নারী শারীরিকভাবে অমানবিক নির্যাতনের শিকার হন। বাদ যায়নি শিশুরাও। মায়ের সামনে তাদের ছোট্ট বাচ্চাদেরকে নির্মমভাবে গুলি করে কখনো কখনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়, যা গণহত্যার সকল বর্বরতাকে হার মানায়। প্রতিবেশী তার প্রতিবেশীকে মারতে থাকে শুধুমাত্র ভিন্ন সম্প্রদায় হওয়ার কারণে। এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এমনও ঘটনা রয়েছে একই পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়। পূর্ব রুয়ান্ডার নিয়ারুবুয়ে নামক স্থানে প্রায় 5,000 নারী পুরুষ প্রাণ বাঁচাতে আশ্রয় গ্রহণ করেছিল। কিন্তু হুতু চরমপন্থীরা সেখানে গিয়ে নির্বিচারে দেশীয় অস্ত্র দিয়ে সবাইকে হত্যা করে। লাশের উপর দিয়ে পৈশাচিক আনন্দ পাওয়া হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা। মাত্র 100 দিনে চলা এই বর্বরতা 10 লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় গ্রহণ করে। রাস্তার পাশে পড়ে থাকা নিথর দেহগুলো যেন গণহত্যার বর্বরতার এক বাস্তবতার প্রতীক। এই গণহত্যা ছিল পরিকল্পিত, সুসংগঠিত, রাষ্ট্রের প্রশ্রয়ে পরিচালিত। এর মূল উদ্দেশ্য ছিল টুটসি জাতিগোষ্ঠীকে সম্পূর্ণরূপে নির্মূল করা। তবে চরম উত্তেজনাপূর্ণ এই সময়ে রুয়ান্ডার মুসলমানরা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। গণহত্যার প্রথম দিনেই মুসলিম ধর্মীয় নেতারা একটি ফতোয়া জারি করেন, যাতে স্পষ্টভাবে হত্যাযজ্ঞ অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। অনেক মুসলিম পরিবার টুটসি শরণার্থীদের আশ্রয় দেয়। প্রায় প্রতিটি মুসলিম পরিবারে টুটসিদের কেউ না কেউ আশ্রয় গ্রহণ করেছিল।
রুয়ান্ডায় রাজনৈতিক শক্তিগুলোর সহিংস আচরণ ও গণহত্যার যে ইতিহাস মানুষ দেখেছে, তাতে মুসলিমদের প্রশংসাই বারবার উঠে এসেছে। হত্যাযজ্ঞে মুসলমানরা অংশগ্রহণ করেনি, বরং তাদের মানবিক সহযোগিতাপূর্ণ আচরণটা সাধারণ মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলে। পরবর্তীতে ইসলাম ধর্মের প্রতি তাদের আগ্রহ বাড়তে থাকে। 1994 সালে রুয়ান্ডাতে যেখানে মুসলিমদের সংখ্যা ছিল 2 লক্ষ, সেখানে বর্তমানে মুসলিমদের সংখ্যা প্রায় 7 লক্ষ। ভয়াবহ এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায় প্রথমত কোনো কার্যকর ভূমিকা পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়। এমনকি আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও তেমনভাবে প্রকাশ হয়নি ইতিহাসের অন্যতম এই কালো অধ্যায়টি। গণহত্যায় ফ্রান্সের ভূমিকা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ। গণহত্যার পূর্বে ফ্রান্স হুতু নিয়ন্ত্রিত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল। তারা রুয়ান্ডায় সেনাবাহিনীকে অস্ত্র প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়েছিল। জুন মাসে তারা জাতিসংঘের অনুমোদনে মানবিক মিশন শুরু করে, কিন্তু বাস্তবে এই মিশনের মাধ্যমে অনেক হুতু গণহত্যাকারীকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। জাতিসংঘের মিশন রুয়ান্ডায় অবস্থান করলেও তাদের কার্যক্রম ছিল সীমিত। তারা যুদ্ধ বন্ধ করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি পরাশক্তি দেশগুলো গণহত্যা শব্দটি ব্যবহার করতে দ্বিধাবোধ করে, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। গণহত্যার অবসান ঘটে 4 জুলাই 1994 সালে আরপিএফ রাজধানী কিগালি দখলের মধ্য দিয়ে। আরপিএফ হলো পল কাগামের নেতৃত্বে রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট, যা ছিল তুর্সি নিয়ন্ত্রিত একটি গেরিলা বাহিনী। হুতু সরকারকে পরাজিত করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, যা প্রদান করা হয় পল কাগামকে। থামল 100 দিনে মানুষ হত্যার ধ্বংসযজ্ঞ। শুরু হলো বিধ্বস্ত এক জনপদে নতুন করে বাঁচার আশার আলো। 2024 সালের নির্বাচনে জয়লাভ করে 4র্থ মেয়াদে শপথ নিয়েছেন কাগামে। তার নেতৃত্বে রুয়ান্ডা আফ্রিকার অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ হয়ে উঠেছে। এই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি করা ছিল একটি বিশাল চ্যালেঞ্জের বিষয়। তবে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ আদালতে অনেকের বিচারের মুখোমুখি করা হয় এবং দোষী সাব্যস্ত করা হয়। তার মধ্যে অন্যতম ছিলেন গণহত্যার সময় প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা জিন কাম্বান্দা। তিনি ছিলেন প্রথম এবং একমাত্র জাতীয় পর্যায়ের নেতা যিনি গণহত্যার অভিযোগ স্বীকার করেন এবং আজীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তাছাড়া ফ্রান্সে পালিয়ে যাওয়া বিভিন্ন অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রুয়ান্ডা গণহত্যা আমাদের সামনে কতগুলো প্রশ্নের মুখোমুখি করে, যা আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। একটা জাতি ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল, আর বিশ্ব ছিল তখন নীরব দর্শক। এদের অবস্থা আমাদের শেখায় মানবতার বিরুদ্ধে অপরাধের সময় চুপ থাকা মানেই অপরাধীর পাশে দাঁড়ানো। ইতিহাস যেন আর ফিরে না আসে।